আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ই-লার্নিং। আমরা দেখছি AIBB এর ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ পেপারটি। এই পেপারের যে 7টি মডিউল রয়েছে এবং টপিকস 72টি রয়েছে, আমরা প্রথম মডিউলটি নিয়ে আলোচনা করছি। লাস্টে আমরা দেখেছি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। আজকে আমরা দেখব ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন কম্পোনেন্ট, ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট। ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। সো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড দেখার আগে আমরা দেখব ট্রেড জিনিসটা কি। Trade refers to the exchange of goods, services, or resource between individuals, business, or countries. সেটা মানুষের ভিতরে হতে পারে, বিজনেসে হতে পারে, এমনকি কান্ট্রি টু কান্ট্রি হতে পারে। যেটার ট্রেড দুই ধরনের, একটা ডোমেস্টিক ট্রেড যেখানে রয়েছে হোলসেল, রিটেল এটসেট্রা উইদিন দ্য কান্ট্রি, এবং আরেকটা রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা এক দেশ এবং আর এক দেশের সাথে সম্পর্কিত, যেখানে ইম্পোর্ট রয়েছে, এক্সপোর্ট ট্রেড রয়েছে, এবং এই ধরনের এক দেশ আর এক দেশের সাথে যে বাণিজ্য করে থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে ট্রেড রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিসেস অর রিসোর্স বিটুইন ইন্ডিভিজুয়াল, বিজনেস অর কান্ট্রিজ। ডোমেস্টিক ট্রেড বলতে আমরা কি বুঝি? ডোমেস্টিক ট্রেড রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস অ্যান্ড ক্যাপিটাল উইদিন দ্য বাউন্ডারিজ অফ এ সিঙ্গেল কান্ট্রি। একটা দেশের ভিতরে যেই বাণিজ্যটা হচ্ছে সেটা, যেমন এখানে উইদিন দ্য কান্ট্রি এখানে সেল বাই হচ্ছে, তাহলে ডোমেস্টিক হচ্ছে উইদিন দ্য কান্ট্রি। এই ডোমেস্টিক ট্রেডের কিছু ফিচার রয়েছে, যেমন মার্কেট পার্টিসিপেন্টস, কারা এখানে পার্টিসিপেন্ট করছে, মার্কেটের সাইজ, রেগুলেশন অ্যান্ড পলিসিস, এবং কারেন্সির যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা। সো মার্কেট পার্টিসিপেন্ট হচ্ছে উইদিন দ্য কান্ট্রি, দেশের ভিতরে, সেটা রিটেল হতে পারে, হোলসেল হতে পারে, এবং ডাইরেক্টলি হতে পারে। এগুলি হচ্ছে আসলে আমাদের এখানে মার্কেট পার্টিসিপেন্ট। এবং মার্কেট সাইজ হচ্ছে উইদিন দ্য কান্ট্রি, অ্যান্ড এট এ ডোমেস্টিক ট্রেড সেন্টার নিড টু ডিমান্ড অ্যান্ড লোকাল পপুলেশন কন্ট্রিবিউট ইকোনমিক গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট উইদিন দ্য কান্ট্রি। রেগুলেশন অ্যান্ড পলিসি, সেটা দেশের ভিতরের যে আইন রয়েছে, ডোমেস্টিক ল, রেগুলেশন, পলিসি গভর্নমেন্টের, সেটা এখানকার জন্য অ্যাপ্লিকেবল। আর কারেন্সি উইদিন দ্য কান্ট্রি, যেহেতু একই দেশের একই কারেন্সি এখানে ব্যবহারযোগ্য, তাহলে এটা দেখলাম আমরা ডোমেস্টিক। এখন ইন্টারন্যাশনাল ট্রেড বলতে আমরা কি বুঝি? ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে ইটস ইনভলভ দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস অ্যান্ড ক্যাপিটাল বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ। সেটা কান্ট্রি টু কান্ট্রি এটা এক্সচেঞ্জ হচ্ছে। এই ইন্টারন্যাশনাল ট্রেডেরও এরকমের মার্কেট পার্টিসিপেন্ট রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ইনভলভ ভেরিয়াস পার্টিসিপেন্ট ইনক্লুডিং এক্সপোর্টার্স, ইম্পোর্টার্স, ম্যানুফ্যাকচারার, ট্রেডার্স অ্যান্ড কনজিউমার্স। পার্টিসিপেন্টস হচ্ছে এক্সপোর্টার, ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার, ট্রেডার্স, কনজিউমার এটসেট্রা। আর ক্রস বর্ডার ট্রানজ্যাকশন, সেটা ইন্টারন্যাশনাল বর্ডারই হয়ে থাকে, যেমন ইন্টারন্যাশনাল ট্রেড ইনভলভ ট্রানজ্যাকশন দ্যাট ক্রস ন্যাশনাল বাউন্ডারিজ। তাহলে একটা দেশের বাউন্ডারি সীমা পেরিয়ে অন্য দেশে ট্রেড হচ্ছে। And exporters and importers engage in trade agreement contract with negotiation to facilitate the movement of goods and service cross borders. International shipping, logistics, customer procedure play a crucial role in facilitating international trade. এখানে যদি আমরা একটা চিত্রে দেখি, যে এখানে যেমন বায়ার সে কিনতে চাচ্ছে, সেলার সেখানে বিক্রি করছে, সেলার এখানে বেনিফিশিয়ারি ব্যাংক থেকে নোটিফিকেশন করছে, এবং বায়ার পেইং ব্যাংকের মাধ্যমে ইনস্ট্রাকশন করেসপন্ডিং ব্যাংকে দিয়ে এখানে ক্লিয়ারিং হয়ে তার যে পাওনা সে নিচ্ছে, এবং একজন দিচ্ছে একজন নিচ্ছে। এখানে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন এখানে সংগঠিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডে
আরেকটা জিনিস রয়েছে ট্রেড ব্যারিয়ার্স অ্যান্ড এগ্রিমেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেড ইজ influenced by trade barrier such as tariffs, quota, and non-tariff barriers imposed by countries to protect domestic industries or regulate trade. সো এখানে ইন্টারন্যাশনাল ট্রেডে আসলে ইনফ্লুয়েন্স করে যে যদি কোনো ট্রেড ব্যারিয়ার থাকে বা নন ট্যারিফের কোনো আইটেম থাকে, ক্ষেত্র বিশেষ দেখা যায় কোনো কোনো দেশ তার দেশকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ব্যারিয়ার দিয়ে রাখে, কোটা সিস্টেম রয়েছে, ট্যারিফ করে, ফাইন অথবা ফি বাড়িয়ে দেয় ইত্যাদি হতে পারে। সো ব্যারিয়ার কিছু রয়েছে ট্যারিফ, কিছু রয়েছে নন ট্যারিফ। ট্যারিফ ব্যারিয়ারের ক্ষেত্রে এক্সপোর্ট ট্যারিফ হতে পারে, ইম্পোর্ট ট্যারিফ অ্যান্ড ট্রানজিট ট্যারিফ, এবং নন ট্যারিফের ক্ষেত্রে রয়েছে কোটা সিস্টেম অ্যান্ড অন্য এবং সাবসিডিজ রয়েছে। এবং এই আদারের সাথে লোকাল কন্টেন্ট, প্রোডাক্ট টেস্টিং, কন্ট্রোল অন কারেন্সি, ফিউ ইম্বার্গোস, এগুলি কিন্তু বিভিন্ন ধরনের ব্যারিয়ার্স ইন্টারন্যাশনাল ট্রেডে। কান্ট্রি অলসো এন্টার ইনটু ট্রেড এগ্রিমেন্ট। অনেক ক্ষেত্রে কোনো কোনো দেশ ট্রেড এগ্রিমেন্ট করে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে, রিজনাল ট্রেড। যেমন এই ফ্রি ট্রেড ব্যারিয়ার সেটা রিডিউস করছে ব্যারিয়ার অ্যান্ড প্রম্পট ট্রেড অ্যামং পার্টিসিপেটিং কান্ট্রিজ। যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড মোর দেন ওয়ান কান্ট্রির ভিতরে সংগঠিত হয়। এবং ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল ট্রেড necessity for the use of foreign exchange for converting currency। যেহেতু দুই দেশ আলাদা আলাদা এবং দুই দেশের কারেন্সি আলাদা, সেখানে ফরেন এক্সচেঞ্জের বিষয় রয়েছে এবং ফরেন এক্সচেঞ্জ এটা ট্রেডকে ফ্যাসিলিটেট করে অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড এস্টাবলিশের মাধ্যমে কাজ করে এবং যেখানে হলো কনফ্লিক্ট প্রিভেন্ট করে। গ্লোবাল সাপ্লাই চেইন সেটা ইন্টারন্যাশনাল ট্রেড বা interconnected with global supply chain, এটা ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে যুক্ত। Different stages of production are split across multiple countries and component of raw materials are often sourced from different countries and production process are distributed globally in the take of advantage of cost efficiency and specialized capability। সো এখানে রয়েছে যে গ্লোবাল সাপ্লাই চেইন মডেল, এখানে রয়েছে ম্যাটেরিয়াল সাপ্লাই করছে একটা দেশ থেকে, বিভিন্ন দেশ সাপ্লায়ার হতে পারে, চায়না হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ভিয়েতনাম হতে পারে, সেখানে প্রোডাকশন ফলোতে দিচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে প্রোডাক্ট এবং ডিস্ট্রিবিউশন সেন্টারে যাচ্ছে, সেটা অন্য দেশ হতে পারে এবং অফশোর করা হচ্ছে চায়না অথবা রিশোরিং জাপান আর থাইল্যান্ডে হতে পারে, ডিস্ট্রিবিউশন সেন্টার চায়নায় হতে পারে, জাপানে হতে পারে। এখানে ইন্টিগ্রেশন হচ্ছে গ্লোবাল এন্টারপ্রাইজে অ্যান্ড এটা হয়তো চায়নায় এটা ডিমান্ড রয়েছে, জাপানে ডিমান্ড রয়েছে, তো এখান থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ওখানে চলে যাচ্ছে। সো এটা একটা সাপ্লাই চেইন এবং এই সাপ্লাই চেইন গ্লোবাল সাপ্লাই চেইন মডেল। ইন্টারন্যাশনাল ট্রেড is a key driver of economic growth, allowing countries to benefit from a specialized access to wider range of goods and services for economic cooperation। এবং আমাদের ক্ষেত্রে বিশেষ হয়তো আমাদের কোশ্চেন দেখি যে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট এই দুইটার ভিতরে পার্থক্য কী। ডোমেস্টিক মার্কেট সেটা হচ্ছে ইন্টারনাল মার্কেট আর ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে এক্সটার্নাল মার্কেট, মোর দেন ওয়ান কান্ট্রি। আর ডোমেস্টিক মার্কেটে আসলে ইন্টারনালি বা ডোমেস্টিক্যালি দেশের ভিতরে যে বাণিজ্য হয় বা মার্কেটিং হয় বা দেশের ভিতরে যে ট্রেডিং হয় সেটা, আর গ্লোবালি মার্কেটিং অ্যান্ড ট্রেডিং ঘটে ইন্টারন্যাশনাল মার্কেটের মাধ্যমে। আর ডোমেস্টিক মার্কেটটা সেটার লিমিটেড মার্কেট এবং সাইজ এটা ছোট, গ্রোথও অল্প, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটটা অনেক বড়, হাইলি পটেনশিয়াল, গ্রোথ অনেক ভালো। ডোমেস্টিক মার্কেটে রিলেটিভলি কম্পিটিশনটা আসলে কম, আর ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন অবশ্যই বেশি আছে, কেননা সবাই এখানে ইন্টারন্যাশনাল মার্কেটে সবাই ইনভলভ হতে চায়। আর ডোমেস্টিক মার্কেটের ভিতরে আসলে উইদিন একটা দেশের বর্ডারের ভিতরে ঘটে, আর ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে বর্ডারটা ক্রস করে অন্য দেশের সাথে সেখানে ট্রেডিং হয়। ডোমেস্টিক মার্কেটে ফরেন এক্সচেঞ্জের খুব একটা
প্রয়োজনীয়তা পড়ে না, কারণ কারেন্সি দেশের ভিতরের কারেন্সি এখানে এক্সচেঞ্জ হয়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অবশ্যই ফরেন এক্সচেঞ্জ ইম্পর্টেন্ট, কারণ দুই দেশের বা দেশগুলির মধ্যে বিনিময় হচ্ছে, সেটা কিন্তু ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে সমাধান করা যায় এবং করতে হয়। ডোমেস্টিক মার্কেটে আসলে রিস্কটা অল্প, যা ইন্টারন্যাশনাল মার্কেটে রিস্কটা আসলে বেশি, চ্যালেঞ্জও বেশি। তো এটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটের ভিতরে সেটা কম্পেয়ার হতে পারে, পার্থক্য হতে পারে, বা দুইটার ভিতরে একটা তুলনামূলক চিত্র দেখানো হলো। এবার আমরা দেখি যে ডোমেস্টিক ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, এই দুইটার ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন স্কোপের ভিতরেও ডোমেস্টিকের স্কোপ অল্প, এটা দেশের ভিতরেই হয়, আর ইন্টারন্যাশনাল ট্রেডের স্কোপ অনেক বড়, সেটা এক বা একাধিক দেশের সাথে হয়। মার্কেট সাইজ আর পার্টিসিপেশনের ক্ষেত্রে মার্কেট সাইজ ডোমেস্টিকে ছোট একটা দেশের ভিতরে, আর পার্টিসিপেন্ট হচ্ছে লোকাল পার্টিসিপেন্ট, দেশের মানুষ একই দেশের ভিতরে। আর ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে সেটা গ্লোবাল, মার্কেট সাইজ অনেক বড়, অ্যান্ড মোর দ্যান ওয়ান কান্ট্রির সাথে এটা কান্ট্রির লোক এখানে, মোর দ্যান ওয়ান কান্ট্রির লোক এখানে পার্টিসিপেন্ট করে। ট্রেড রেগুলেশন অ্যান্ড ব্যারিয়ার্স, ডোমেস্টিক ট্রেডের ক্ষেত্রে এখানে আসলে সিঙ্গেল একটা দেশের ভিতরে আছে, একই গভর্নমেন্ট, এই জন্য এখানে খুব একটা সমস্যা হয় না। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে সেখানে ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন তাদের নিয়ম, কাস্টমস, ভিন্ন ভিন্ন রুলস, তো সেই জন্য এখানে ক্ষেত্র হিসেবে ব্যারিয়ারটা আসলে বেশি হয় এবং রেগুলেট হয় ওই দেশের সাথে, রেগুলেট হয় ওই দেশের আইন যা বলেছে তাই। কারেন্সি আর এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে ডোমেস্টিক ট্রেডে কারেন্সি নিজের দেশের কারেন্সি, এবং এখানে এক্সচেঞ্জ রেটের খুব একটা সমস্যা হয় না, কারণ লোকালি সেটা করা হয়। আর ইন্টারন্যাশনাল ট্রেডের কারেন্সি আসলে ইন্টারন্যাশনাল ট্রেডে এখানে ফরেন এক্সচেঞ্জ, এবং এই ফরেন এক্সচেঞ্জ রেটের সাথে যুক্ত, এবং এক্সচেঞ্জ রেট আসলে ডিফার করে বিভিন্ন রকম কম্পোনেন্টের উপরে। কমপ্লেক্সিটি অ্যান্ড কনসিডারেশন, সো ডোমেস্টিক যে ট্রেডের বিষয়টা রয়েছে এটা আসলে একদম সিম্পল, এখানে খুব একটা সমস্যা নাই, কমপ্লেক্সিটি নাই। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা কিন্তু আসলে সিম্পল না, এটার কিন্তু বিভিন্ন রকম লিগ্যাল সিস্টেম রয়েছে, ট্রেড পলিসি রয়েছে, কাস্টম প্রসিজার রয়েছে, বিভিন্ন দেশের কালচারাল ডিফারেন্স রয়েছে। সো ইন্টারন্যাশনাল ট্রেড আসলে কমপ্লেক্স, বেশ কমপ্লেক্স। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এদের স্কোপে ডিফারেন্স রয়েছে, মার্কেট সাইজে ডিফারেন্স রয়েছে, পার্টিসিপেন্ট আলাদা আলাদা ডিফারেন্স রয়েছে, ট্রেড রেগুলেশন ব্যারিয়ার ডিফারেন্স রয়েছে, কারেন্সিতে ডিফারেন্স রয়েছে, এক্সচেঞ্জ রেটের ডিফারেন্স রয়েছে, কমপ্লেক্সিটি এবং কনসিডারেশনেও ডিফারেন্স রয়েছে। Trade theories and trade barriers. Trade theories involve over the years explained in the rationale behind export and import transaction. তাহলে এই থিওরি আসলে এটা ধাপে ধাপে আসলে এসেছে, রেশনাল হয়েছে, যুগে যুগে আস্তে আস্তে এটা ঠিক হয়েছে। সো এখানে এটা ট্রেড থিওরি এবং যে ট্রেডের ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ারগুলি ওভারকাম করে বাণিজ্যকে সঠিকভাবে চলতে দেওয়া, এটা আসলে কর্তব্য। এবং গ্লোবাল বা গ্লোবালাইজেশনের ভিতরে আমাদের যে ফোর্স রয়েছে, ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের বিষয় রয়েছে, এবং আমাদের বিভিন্ন রকম গ্লোবাল ট্রেড লিবারালাইজেশন আর ফেভারেবল ফোর্স ফর দ্য এক্সপানশন অফ দ্য ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেড, সে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু ডোমেস্টিক হোক ফরেন হোক, সেখানে কিন্তু তার কিন্তু রেকর্ড রয়েছে, ডেবিট ক্রেডিট এন্ট্রি রয়েছে। আর এই যে আমরা যদি দেখি যে এই ধরনের কিন্তু এক্সপোর্টের কিছু ডকুমেন্ট রয়েছে, ইম্পোর্টেরও রয়েছে, সেটা আমরা আসলে রেকর্ড কিপিংয়ের বিষয়। এখানে এক্সপোর্ট ডকুমেন্টগুলি হচ্ছে বিল অফ লেডিং, কার্গো রিলেটেড অর্ডার, সার্টিফিকেট অফ অরিজিন, কমার্শিয়াল ইনভয়েস, কাস্টমার ট্রানজিক্স ডিক্লারেশন, ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল ফর্ম, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, লেটার অফ ক্রেডিট, প্যাকিং লিস্ট, সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট,
ট্রাক চালান অর রিসিপ্ট পাস, কাস্টমস ক্লিয়ারিং, এগুলি উল্লেখযোগ্য ডকুমেন্ট হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে। সো এগুলি আমরা যদি এখানে দেখি এক্সপোর্ট ডকুমেন্টগুলি আসলে কি, এক্সপোর্ট ডকুমেন্টগুলি হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। এটা আসলে বিস্তৃতি খুব একটা দরকার পড়বে না, কারণ আমরা এই জিনিসগুলি জানি, ব্যাংকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে কমার্শিয়াল ইনভয়েস কোনটা। অ্যান্ড এটা আসলে এক ধরনের ডকুমেন্ট দ্যাট প্রোভাইড দ্য ডিটেলস অ্যাবাউট দ্য গুডস বিহাইন্ড এক্সপোর্টেড, ইনক্লুডিং ডিসক্রিপশন, কোয়ান্টিটি, ভ্যালু, টার্মস অফ সেল অ্যান্ড পার্টিস ইনভলভড। এই সব কিছু কিন্তু এই ইনভয়েসে থাকে, কমার্শিয়াল ইনভয়েসে। দেন প্যাকিং লিস্ট, এটাও একটা ডিটেলস কন্টেন্ট থাকে প্রত্যেকটা প্যাকেটের সাথে, শিপমেন্ট, স্পেসিফিক টাইপস অফ গুড, কোয়ান্টিটি, ওয়েট ইত্যাদি এখানে উল্লেখ থাকে। বিল অফ লেডিং, এটাও একটা কম্পোনেন্ট। এ ডকুমেন্ট ইস্যু বাই দ্য শিপিং ক্যারিয়ার আর ফ্রেট ফরওয়ার্ড that serve the evidence of the contract of carriage and receipt of goods for shipment, এবং রয়েছে এক্সপোর্ট লাইসেন্স আর পারমিট, এখানে যেটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেটা করতে হবে। দেন রয়েছে এক্সপোর্ট ডকুমেন্ট আছে কিছু ইম্পোর্টের মতনই, তবে এক্সপোর্ট ডকুমেন্ট হচ্ছে সে যে ইনফরমেশন প্রোভাইড করে কাস্টমার অথরিটিস রিগার্ডিং দ্য গুডস বিহাইন্ড এক্সপোর্ট, their value, destination, other relevant details. Then certificate of origin, এটা document that certificate the origin of the goods, indicate the country where they were produced or manufactured, কোন দেশে এটা হয়েছে বা এটার ম্যানুফ্যাকচারারকে, সেটা কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটের মাধ্যমে জানা যায়। একইভাবে ইম্পোর্ট ডকুমেন্ট কিছু রয়েছে, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন, commercial invoice, customs transit document, delivery order, foreign exchange control form, insurance certificate, letter of credit, packing list, single administrative department, road, dispatch চালান, ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইত্যাদি। এবং এই ইম্পোর্ট ডকুমেন্টে আরও যে অন্যান্য বিষয় রয়েছে, পারচেজ অর্ডার, কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ লেডিং অথবা এআরওএ বিল, দেন ইম্পোর্ট লাইসেন্স অর পারমিট, ইম্পোর্ট ডিক্লারেশন, কাস্টম ডিউটি অ্যান্ড ট্যাক্স, এই জিনিসগুলি হচ্ছে ইম্পোর্ট ডকুমেন্ট। এবং ফাইন্যান্সিয়াল রেকর্ডিং রয়েছে, আমরা দেখি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রেকর্ড এখানে ভাইটাল ভূমিকা পালন করে। পেমেন্ট রিসিট, ব্যাংক স্টেটমেন্ট, লেটার অফ ক্রেডিট, অন্যান্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলা এর সাথে সম্পর্কিত, এবং ইট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ মেইন অ্যাকুরেট রোলস অফ অল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রিলেটিং টু ইন্টারন্যাশনাল ট্রেড and auditing, accounting and tax purpose. Compliance and legal so compliance করা এবং legal document, so compliance করা international trade involve compliance to various regulations including cost. So international trade এর ক্ষেত্রে যে বিভিন্ন রকমের রেগুলেশন রয়েছে, যেখানে কাস্টমস ল, এক্সপোর্ট কন্ট্রোল রেগুলেশন, ট্রেড এগ্রিমেন্ট, এগুলিকে ভালোভাবে উপস্থাপন করে বা ভালোভাবে আয়ত্ত করে সব প্র্যাকটিক্যালি কাজ করা, এবং মেনটেনিং রেকর্ড ফর কমপ্লায়েন্স রেকর্ড সাচ অ্যাজ এক্সপোর্ট লাইসেন্স, ইম্পোর্ট পারমিটস, সার্টিফিকেট অফ অরিজিন অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্ট ইজ এসেন্সিয়াল এইখানে কমপ্লায়েন্স বা লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে। সো আর একটা রয়েছে যে ইফেক্টিভ রেকর্ড কিপিং, রেকর্ডগুলিকে ইফেক্টিভলি কিপ করতে হবে নিয়ম অনুযায়ী, এবং এর ফলেই আমরা এখানে পাবো যে রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ইস্যু, এটা আরও অনেক কথাবার্তা আছে, সেগুলি আমরা হয়তো আস্তে আস্তে জানবো। এই চ্যাপ্টারের টপিকস 4 রয়েছে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন কম্পোনেন্ট। ফরেন এক্সচেঞ্জের ট্রানজ্যাকশনের কম্পোনেন্ট কী কী আছে, যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ইনভলভ দ্য এক্সচেঞ্জ অফ ওয়ান কারেন্সি ফর অ্যানাদার, দুইটা দেশের ভিতরে। কি কম্পোনেন্টগুলি ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের? কারেন্সি পেয়ার্স, এটা ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, এই কারেন্সি পেয়ার্স কনসিস্ট অফ 2 countries with one currency being bought and the other being sold. In the currency pair USD, in foreign exchange transaction currencies are traded in
পেয়ার্স, আসলে দুইটা দেশের সাথে যেমন দুইটা কারেন্সি ফরেন এক্সচেঞ্জে এটাকে জোড়ায় জোড়ায় আসলে হতে হয়। অ্যান্ড এক্সচেঞ্জ রেটের বিষয় রয়েছে। এক্সচেঞ্জ রেট সেটা রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার কারেন্সি। ফরেন এক্সচেঞ্জে ট্রানজ্যাকশন কম্পোনেন্টের ভিতরে রয়েছে স্পট মার্কেট, যেটা স্পট মার্কেট ইজ দ্য হোয়ার ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন আর সেটেল ফর ইমিডিয়েটলি ডেলিভারি, এবং ফরওয়ার্ড কন্ট্রাক্ট রয়েছে। আমরা জানি এটা ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট allows participant to enter into contract to exchange currencies at a predetermined exchange rate and on a future date, সেটা ফরওয়ার্ড মার্কেটে। আর দেন হলো ফরেন এক্সচেঞ্জ ডিলার আছে, যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন আর ফ্যাসিলিটেড থ্রু ফরেন এক্সচেঞ্জ ডিলার্স হুইচ ক্যান ইনক্লুড কমার্শিয়াল ব্যাংক হতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংক হতে পারে, কারেন্সি এক্সচেঞ্জ ফার্ম হতে পারে, এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও সে ফরেন এক্সচেঞ্জ ডিলার হিসেবে কাজ করতে পারে আফটার গেটিং দ্য লাইসেন্স। অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিস্ক হচ্ছে গুরুত্বপূর্ণ, এই রিস্কটাকে জানা, যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ইনভলভ ভেরিয়াস রিস্ক ইনক্লুডিং এক্সচেঞ্জ রেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক, liquidity risks ইত্যাদি। So market participants such as business engaged in international trade or in investors holding foreign asset often engage a foreign exchange transaction to manage this risks, এই রিস্কটা ম্যানেজ করার জন্য আসলে ইনভলভ হয়ে যায় কাজ করতে। এবং ফরেন এক্সচেঞ্জ ইনস্ট্রুমেন্ট কিছু আছে আমরা জানি, যেমন স্পট ট্রানজ্যাকশন, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, ফরেন এক্সচেঞ্জ সোয়াপ আছে, কারেন্সি অপশন আছে। কারেন্সি ফিউচার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রোল ট্রেড অ্যান্ড এক্সচেঞ্জ দ্যাট স্পেসিফাই ডেলিভারি অফ সেন্ট্রাল অ্যামাউন্ট অফ কারেন্সি। সো একটা ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন এভাবে হতে পারে, পারচেজ হচ্ছে ধরো দ্য ব্যাংক অ্যাকুয়ার ফরেন কারেন্সি পেয়ার্স উইথ দ্য হোম কারেন্সি। ঠিক একইভাবে আমরা যখন সেল করছি, ধরো দ্য ব্যাংক অ্যাকুয়ার্স হোম কারেন্সি পার্স with foreign currency. These components from the basic of foreign exchange transaction allow individual business and financial institutions to exchange currencies, manage risks, and participate in a global foreign exchange market. Balance of trade refers to the difference between the value of countries' export and import of goods over a specific period. The balance of trade is determined by comparing the value of the goods of country export with the value of goods it import. So calculation হচ্ছে balance of trade equal to export of goods minus import of goods. কোনো কোনো ক্ষেত্রে সেটা পজিটিভ হয়, সারপ্লাস থাকে, কোনো কোনো ক্ষেত্রে সেটা নেগেটিভও হতে পারে। আর এই নেগেটিভ কখন হয়? অকার্স when the value of a country's import exceed the value of export. এক্সপোর্টের চেয়ে যদি ইম্পোর্ট বেশি হয় ভ্যালুতে, তখন অবশ্যই নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড হবে। This indicate that the country is importing more goods than the exporting, leading to a net outflow of foreign currency. A trade deficit can have various implication. আমরা জানি যেটা যদি এরকমের হয় তাহলে ইনক্লুডিং ইনক্রিজিং রিলায়েন্স অফ দ্য borrowing, বাইরের থেকে ধার নেওয়াটা কঠিন হয়ে যাবে বা হয়ে যায়, পোটেনশিয়াল কারেন্সি ডিপ্রিসিয়েশন হয়, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করা হয় ডোমেস্টিক ইন্ডাস্ট্রির কমপ্লিট দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এটা হওয়া যাওয়ার পরে ডোমেস্টিক মার্কেটকে তখন অ্যাডজাস্ট করতে হয়। এই ব্যালেন্স অফ ট্রেড আসলে তিন ধরনের, যেমন হলো একটা ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, আর একটা আনফেভারেবল, আর একটা ইকুইলিব্রিয়াম, যেমন লসও নাই লাভও নাই। এখন ব্যালেন্স অফ পেমেন্ট আমরা দেখব। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে ইজ এ স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট ডিজাইন টু প্রোভাইড for a specific period of time a systematic record of a country's economic transaction with the rest of the world. So balance of payment is a comprehensive accounting system that record economic transaction between residents of a country and the rest of the world over a specific period. দুইটা মেইন অ্যাকাউন্ট রয়েছে ব্যালেন্স অফ পেমেন্টের, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। মেইন কম্পোনেন্ট হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের, যেমন আমরা যদি দেখি যে কারেন্ট অ্যাকাউন্টের একটা বিষয়,
এটা একটা মেইন কম্পোনেন্ট। দেন হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, অন্যতম আরেকটি কম্পোনেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটাও একটা বৃহৎ কম্পোনেন্ট। সো এইগুলির মাধ্যমে আমরা এই কম্পোনেন্টগুলির সমষ্টিতেই ব্যালেন্স অফ পেমেন্ট হবে, এবং এই ব্যালেন্স অফ পেমেন্ট কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কিছু আবার সাব অ্যাকাউন্ট রয়েছে, যেমন হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড ইন গুডস, ব্যালেন্স অফ সার্ভিস, ইনকাম, কারেন্ট ট্রান্সফার। এই জিনিসগুলি কারেন্ট অ্যাকাউন্টের একটা সাব অ্যাকাউন্ট। So current account is the record of business in commodities, transfer payment and service. Current account এর যে কম্পোনেন্টগুলি আমরা দেখলাম সেটা আমরা এভাবে চিত্রে উপস্থাপন করতে পারি। কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট ট্রেড ইন গুডস, ট্রেড ইন সার্ভিস, ট্রান্সফার পেমেন্ট। সো ট্রেড ইন গুডস এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে, ট্রেড ইন সার্ভিসে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম, নেট নন ফ্যাক্টর ইনকাম, শিপিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ইত্যাদি এটসেট্রা, নেট ইনভেস্টমেন্ট ইনকাম। এটা হচ্ছে কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট। দ্য কারেন্ট অ্যাকাউন্ট প্রোভাইড ইনসাইট ইন্টু এ কান্ট্রিজ ট্রেড ব্যালেন্স, competitiveness in service, net income from both, and the net transfer received or sent. এবার আমরা দেখব the capital account records capital transfer and the acquisition of disposal of non-produced non-financial asset. এই জায়গাটা আমরা যদি একটু মাথায় রাখি, it includes transactions such as debt forgiveness, transfer of ownership rights or fixed asset, etc. The capital account records all the international undertaking of asset. তাহলে সমস্ত রেকর্ড করবে, সমস্ত অ্যাসেট রেকর্ড করবে এখানে, international undertaking of asset. An asset is any one of the types in which wealth can be held. Component of capital account এখানে ইনভেস্টমেন্ট, এক্সটার্নাল ব্রোয়িংস, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট ইনভেস্টমেন্টে এফডিআই, ইকুইটি ক্যাপিটাল, রিইনভেস্টেড আর্নিংস এটসেট্রা। আর পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অফশোর ফান্ড রয়েছে এবং বিভিন্ন রকমের ফান্ড এটার সাথে যুক্ত। এবং এক্সটার্নাল ব্রোয়িং হিসেবে এক্সটার্নাল কমার্শিয়াল ব্রোয়িং, শর্ট টার্ম ডেপ্ট যেটা হয়ে যায়। এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গভর্নমেন্ট এইড, বায়োলেটারাল লোন। Many countries and capital account is relatively small and less significant compared to the current and financial account. So financial account এ আমরা দেখি যে রয়েছে কিছু ডাইরেক্ট ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট, যেখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, দিস অ্যাকাউন্ট ইজ ইনভেস্টেড ইন দ্য বিজনেস দ্যাট অ্যালাউজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অর কন্ট্রোল ওভার দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টিটি। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ রয়েছে, অন্যান্য কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, রিজার্ভ অ্যাসেটের বিষয় আছে, যেমন ইস রেকর্ড চেঞ্জ অফ কান্ট্রিজ অফিসিয়াল রিজার্ভ হেল্ড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, ইনক্লুডিং ফরেন কারেন্সিজ, গোল্ড, স্পেশাল ড্রয়িং রাইটস SDRs ইস্যু বাই দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সো এখানে আমরা দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সেটা হচ্ছে ইনক্লুড করছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল এবং আদার ইনভেস্টমেন্ট, রিজার্ভ অ্যাসেট সহ। সো এখানে একটা রয়েছে যে বিওপির স্ট্যাটিস্টিক রয়েছে বাংলাদেশের, যেটা আইবিবির ম্যানুয়াল থেকে নেওয়া। ট্রেড ব্যালেন্স, সার্ভিস, প্রাইমারি ইনকাম, সেকেন্ডারি ইনকাম, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ইরোর কমিশন, সেটা করে ওভারঅল ব্যালেন্স আনা হয়, যেটা গভর্নমেন্টের প্রয়োজন, এবং রিজার্ভ অ্যাসেট কতটুকু আছে সেটা এখান থেকে জানা যায়। এটা হচ্ছে ট্রেড ইন ব্যালেন্স অফ পেমেন্ট ইন বাংলাদেশ, $1 মিলিয়ন রয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট এটা একটা ক্রুশিয়াল টুলস হচ্ছে পলিসি মেকারদের, ইকোনমিস্টদের, যারা এক্সটার্নাল ইকোনমি নিয়ে কাজ করে তাদের জন্য। সো এখানে আমরা এই মাত্র যেগুলি আলোচনা করলাম, আমরা আলোচনা করেছি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ট্রেড থিওরি অ্যান্ড ট্রেড ব্যারিয়ার্স, রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেখানে আমরা দেখেছি যে এক্সপোর্ট ডকুমেন্ট কী কী প্রয়োজন এবং ইম্পোর্ট ডকুমেন্ট কী কী প্রয়োজন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের বিষয়, কমপ্লায়েন্স অফ লিগ্যাল ডকুমেন্টের বিষয়, ইফেক্টিভ রেকর্ড কিপিংয়ের মাধ্যমে, এবং ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন কম্পোনেন্টগুলি কী কী,
সেখানে আমরা দেখেছি কারেন্সি পেয়ার, এক্সচেঞ্জ রেট, স্পট মার্কেট, ফরওয়ার্ড মার্কেট, ফরেন এক্সচেঞ্জ ডিলার, ফরেন এক্সচেঞ্জ রিস্ক এটসেট্রা। এবং ফরেন এক্সচেঞ্জ ইনস্ট্রুমেন্ট হিসেবে বিভিন্ন রকম ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন গুলি দরকার, সেখানে হচ্ছে স্পট ট্রানজ্যাকশন, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফরেন এক্সচেঞ্জ সোয়াপ, কারেন্সি অপশন, কারেন্সি ফিউচার, এগুলি ফরেন এক্সচেঞ্জ ইনস্ট্রুমেন্ট। Component from the basic of the foreign exchange transaction allow individual, business, financial institution to exchange currency, manage risks and participate in the global foreign exchange market. এরপর আমরা আলোচনা করেছি ব্যালেন্স অফ ট্রেড নিয়ে এবং ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে। ব্যালেন্স অফ ট্রেড সেটা ফেভারেবল হতে পারে, আনফেভারেবল হতে পারে। অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট এটা চেষ্টা করা হয় পজিটিভ রাখতে। এখানে দুইটা মেইন অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের আবার কিছু সাব অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, যেমন হলো ব্যালেন্স অফ ট্রেড অফ গুডস, ব্যালেন্স অফ সার্ভিস, ইনকাম, কারেন্ট ট্রান্সফার। এবং কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে এখানে আমরা দেখেছি ট্রেড ইন গুডস, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, ট্রেড ইন সার্ভিস এবং ট্রান্সফার পেমেন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটা আমরা দেখেছি, এটা আসলে রেকর্ড করা, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট রেকর্ড অল দ্য ইন্টারন্যাশনাল আন্ডারটেকিং অফ অ্যাসেট। সো এর কম্পোনেন্টগুলি হচ্ছে ইনভেস্টমেন্ট, সেটা ডাইরেক্ট হতে পারে, পোর্টফোলিও হতে পারে, এবং এক্সটার্নাল ব্রোয়িং হবে এখানে, এবং এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স যেটা হবে সেটাও এখানে আসবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ভিতরে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ, আদার ইনভেস্টমেন্ট, রিজার্ভ অ্যাসেট ইত্যাদি। সো এইটার চিত্রে আমরা এভাবে দেখছি যে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে এখানে। সো ব্যালেন্স অফ পেমেন্ট is a crucial tool for policymaker economics and analysis of monitor of currency, analysis of international financial flow. সো এইভাবে আমরা কয়েকটা জিনিস দেখেছি, এবং আমরা নেক্সট ক্লাস দেখব কারেন্সি কনভার্টিবিলিটি সহ আর যে কয়েকটা টপিকস এখানে রয়েছে উইথ, এবং কিছু কোশ্চেন দেখব আমরা মডেল কোশ্চেন আকারে। সেগুলো দেখলেই আমরা এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। সো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।